আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুদ্দিন মুন্না, অ্যাডভোকেট, জজকোট, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম মেহেদি হাসান ভাই, ইউনুস ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মাঝে মাঝে ক্লান্তি ফিল আসে। আমাদের আসলে রাতটা খুব বেশি হয়ে যায়, তবে 11টা ছাড়া সময়টাও হয় না। 11টার আগে করলে আমার একটু ভালো হইতো, 10:30 থেকে 11:30 করা যেত, তো বাসায় আস্তে আস্তে অনেক সময় লেট হয়ে যায়। তো ঠিক আছে, আমরা দেখি, আমরা তো কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আপনারা একটু শেয়ার করে দেন। তো আমি যাদেরকে বলছিলাম, যারা রেগুলার আমাদের এই লাইভটা দেখেন, যাদের উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ 11:30 করলে ভালো হয়, আমিও 10:30 করলে আমি সেটা ভাবতেছি, কারণ আমাদেরও অনেক ঘুমের প্রবলেম হয়ে যায়, যে আমার শেষ করতে 12টা বাজে, ঘুমাইতে ঘুমাইতে গিয়ে 1টা-1:30 বেজে চলে যায়, তখন হয় কি আপনার ঘুমটা পরিপূর্ণ হয় না, তো এখানে একটা প্রবলেম ফেস হয়। তো দেখি এটা আমরা কি করা যায়। তো ঠিক আছে, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এই লাইভটা যারা দেখি, আমরা যারা রেগুলার দেখি তাদের কাছেই আমার এটা ছিল, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বার কাউন্সিলে পাশ করা, এটাই কিন্তু উদ্দেশ্য। এই 11টা লাইফের কিন্তু এর ছাড়া বাইরে কোনো উদ্দেশ্য না আমাদের। তো আমি আপনাদের বলছিলাম, যারা রেগুলার আমাদের এই লাইভটা দেখবে তাদের কিছু হোমওয়ার্ক থাকবে। যারা রেগুলার এই লাইভটা দেখবে তাদের একটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ 10:30টায় করবো, আমার 10:30 করলে বেটার হয়। 10:30 থেকে 11টা বা 11:15 করলে ভালো হয়। তো দেখি ইনশাল্লাহ আমরা এটা ট্রাই করব, সব কিছু চেঞ্জ করতে হবে। হ্যাঁ কামরুল ভাই ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে যারা বার কাউন্সিলে পাশ করার জন্য পড়াশোনা করতেছেন, এখানে কিন্তু পরীক্ষার্থী প্রায় ৭০,০০০ হবে। তাহলে কি ৭০,০০০ পাশ করবে? করবে না। পাশ করবে 10,০০০, বাকি দেখেন ৬০,০০০ ফেল করবে। ফেল করার পিছনে অনেকগুলো কারণ থাকে, সেখানে কারণগুলোর মধ্যে অন্যতম কারণ, আমি বারবার কিন্তু রিপিট করি, কথাগুলো রিপিট করি। হ্যাঁ আমিনুল্লাহ ভাই আপনি ঠিক কথাই বলছেন, রোজার পরে আমরা 10:30টায় করব, রোজার আগে সম্ভব না এটা করা। হ্যাঁ অনেকে তারাবি থাকে, রোজার পরেই করব। হ্যাঁ মেহেদি ভাই আপনাকে ধন্যবাদ, আপনি হোমওয়ার্ক দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ইলিয়াস ভাই, ভালো আছি। তো আমি যেটা বলতেছিলাম, এই যে 10,০০০ পাস করবে, ৬০,০০০ পাস করবে না, এর পিছনে কারণ কি? এই কারণটা আমাদের আইডেন্টিফিকেশন করার দরকার আছে। কেন ৬০,০০০ ফেল করবে? ৬০,০০০ কি পড়াশোনা করিনি? অবশ্যই পড়াশোনা করছে, হয়তো কেউ কম করছে, কেউ বেশি করছে। বিষয়টা হচ্ছে না মাহবুব ভাই, বিকাল 5টায় সম্ভবই না, আমি ছোটোখাটো একটু পেশায় আছি, তো বিকাল 5টায় কখনোই সম্ভব না। ওকে, যে কথাটা বলতেছিলাম যে আমরা পড়াশোনা একটু পরে যাব, আগে আমরা দেখি পাস করা যায় কিভাবে, কেন ফেল করে সেটা আলোচনা করি। তো যেটা বলতেছি আপনাদের, তাহলে ৬০,০০০ কেন ফেল করবে? ফেল করার কারণটা কি? কারণ এখানে অনেকগুলো আছে। ভালো স্টুডেন্টগুলো ফেল করে। ভালো স্টুডেন্ট বলতে বার কাউন্সিলে একাডেমিক কোনো রেজাল্টের কোনো ভ্যালুয়েশন হবে না। আপনি একাডেমিতে আপনি অনেক ভালো রেজাল্ট করলেন, কিন্তু বার কাউন্সিলে ফেল হতে পারেন, সেটা বিষয় না। কারণ
একাডেমিক সিলেবাস অন্যরকম, বার কাউন্সিলের সিলেবাস অন্যরকম, তাই না? এটা একটা বিষয়। অনেক সময় দেখা যায় ভালো স্টুডেন্টরা ফেল করে। হ্যাঁ, আগামীকাল সকালে ক্লাস হবে কামরুল ভাই, রাইনখলায় ক্লাস হবে সকাল 8টায়। যে কথাটা আপনাকে বলতেছি, আপনাদের যে ভালো স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট, আমি একাডেমিক ভালো স্টুডেন্ট বলতেছি না, এখানে যারা রেগুলার পড়াশোনা করে তারাই ভালো স্টুডেন্ট। বার কাউন্সিলের জন্য যারা রেগুলার পড়াশোনা করে তারাই ভালো স্টুডেন্ট। এখানে একাডেমিক রেজাল্ট কখনো আপনার জিজ্ঞাসা করে না, বা একাডেমিক রেজাল্টের কোনো মার্ক নেই। তাহলে ভালো স্টুডেন্ট কারা? যারা রেগুলার পড়াশোনা করে বার কাউন্সিলের জন্য তারাই ভালো স্টুডেন্ট। আবার কিছু ভালো স্টুডেন্ট আছে একাডেমিক রেজাল্টের উপর, দেখা যায় যে একাডেমিক রেজাল্ট ভালো কিন্তু বার কাউন্সিলে ফেল করে। ফেল করার পিছনে কি কারণ? হয়তো অনেকে ধারণা করতেছি যে উনি পড়াশোনা ভালো করে নেই। এটা না, ফেল করার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে উনি 1 ঘন্টা সময়টাকে প্রপারলি ইউজ করতে পারেনি, এটা একটা বিষয়। আর সকালে সাবজেক্ট হবে পেনাল কোড। তো যেটা বলতেছিলাম যে 1 ঘন্টা সময়টাকে প্রপারলি ইউজ না করতে যদি আমরা পারি, তাহলে কিন্তু আমরা যতই ভালো স্টুডেন্ট হই না কেন, তাহলে আমরা পরীক্ষা পাশ করব না। তো আমরা যদি মোটামুটি একটি মাঝারি ধরনের স্টুডেন্ট হই, মানে স্টুডেন্ট মাঝারি ধরনের মাঝারি ধরনের পড়াশোনা করছি, আমরা এই মাঝারি ধরনের স্টুডেন্ট, অর্থাৎ মাঝারি ধরনের পড়াশোনা স্টুডেন্ট যারা, ওরা কিন্তু পাশ করবে খুব ইজিলি ভাবে যদি একটু টেকনিক ফলো করে। অর্থাৎ 1 ঘন্টার সময়টাকে যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন, তাহলে কম প্রস্তুতি নিয়েও আপনি পাশ করতে পারবেন। এটা একটা বিষয় ছিল। তো সেই কম প্রস্তুতিগুলি কি কি? এখন যদি বলি যে কম প্রস্তুতি কি, সেই কম প্রস্তুতি হচ্ছে বিগত 5 সনের 500 মার্ক, হ্যাঁ মাহবুব ভাই আপনার কথাটা 100% ট্রু। 60%ই করে। তো তাহলে তো আপনার 60%ই করে, তো আশা নিয়ে তো যায় সবাই, তাই না? যেটা বলতে চাচ্ছিলাম যে শর্টকাট কিছু পাস করার ওয়ে সিস্টেমটা হচ্ছে যে বার কাউন্সিলের বিগত না ইউনুস ভাই, মর্নিংয়ে লাইভ ক্লাস না, মর্নিংয়ে আমি একটা ফিজিক্যালি ক্লাস করে এক জায়গায়, সেই কথা জিজ্ঞাসা করছিল আমাদের কামরুল ভাই। সকালে হচ্ছে ফিজিক্যালি ক্লাস করাই। আচ্ছা ওকে, যেটা আপনাদের বলতেছি যে শর্টকাট ওয়েতে আমরা যদি পাস করতে চাই এই সময়, তাহলে আমাদের হাতে কিন্তু এখনও সময় আছে পর্যাপ্ত পরিমাণ। তাহলে আমাদের কি করতে হবে? বার কাউন্সিলের বিগত সালে যে 500 মার্ক আছে, সেই 500 মার্কের যে ধারাগুলো থেকে যেখানে যে ধারা থেকে আসছে সেই ধারাগুলো ভালো করে পড়া। শুধু 500 প্রশ্ন পড়লেই হবে না, শুধু 500 প্রশ্ন পড়লেই হবে না, 500 প্রশ্ন যে ধারা থেকে আসছে সেই ধারাগুলো ভালো করে পড়তে হবে। এটা একটা বিষয়। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে বিসিএস যে প্রশ্ন, জুডিশিয়ারি যে প্রশ্নগুলো আসছে কয়েক সালে, বিগত সালের বার কাউন্সিলের সিলেবাসের মধ্যে, সেই সাবজেক্টগুলোরও সেই ধারাগুলোও আপনার স্পেসিফিকভাবে পড়তে হবে। ধারাগুলো পড়তে ভিতরে পড়তে হবে, শিরোনাম পড়তে হবে। এইটা একটা শর্টকাট হয়। এভাবে যদি আপনি পড়েন তাহলে মোটামুটি আপনি 50% মার্ক পাবেন আমি আশা করি। 500 মার্ক মানে 500 ধারা পড়তে হবে আপনাকে। যদিও রিপিট হয়, এবারে যে জুডিশিয়ারি এবং বার কাউন্সিলের যদি আপনি বিগত সালের প্রশ্নগুলো সলিউশন করেন, তাহলে মোটামুটি আপনাদের কিন্তু 500 ধারা পড়তে হবে। তাই আমি আপনাদেরকে বলতেছিলাম যারা লাইভ ক্লাসে রেগুলার জয়েন করেন, আবার রেগুলার জয়েন করবেন, বার কাউন্সিলে পাস করার ইচ্ছা আছে,
তাদের জন্য বলতেছিলাম যে আপনারা আমার 2012 সালের যে কোশ্চিনটা আপনাদের বলছিলাম, আপনাদেরকে 2012 সালে যে কোশ্চিনটার কথা বলছিলাম সেটা হোমওয়ার্ক আকারে আমাকে পাঠাবেন অ্যান্সার। এর মাঝে কয়েকজন পাঠাইছে, মেহেদি ভাই পাঠাইছে সম্ভবত, আর আরেকজন কে যেন পাঠাইছে আমি দেখছি। তো এটা আপনাদের নিজ আগ্রহে পাঠাইতে হবে, তাই না? এখানে তো আপনাদের জোর করা যাবে না, ফোর্সও করা যাবে না। আচ্ছা, এটা একটা বিষয় ছিল। স্যার বিষয়টি আর একটু পরিষ্কার করে বলেন, 500 বলতে কি বোঝায়? আচ্ছা, আচ্ছা, হাউ কন্ট্রোল, হ্যাঁ আমরা কন্ট্রোলটা কীভাবে করে বলতেছি। 500 ধারার আগে কথা বলি যে আমাদের সলামাইন ভাই বলতেছেন এলএলবি 500 ধারা বলতে আমি বোঝাচ্ছি বিগত সালে বার কাউন্সিলে 500 মার্কের উপরে এক্সাম হয়েছে, প্রতি বছর এক এক করে। এবং জুডিশিয়ারিতেও কিছু বার কাউন্সিল সিলেবাস থেকে কোনো প্রশ্ন, যে সিলেবাসটা আছে সেই কিছু পরীক্ষা হয়, সেখান থেকেও প্রশ্ন আসছে। ওই আইনগুলোর এভারেজে যদি আমরা হিসাব করি তাহলে 500টা ধারা হবে। এই 500টা ধারা আপনি ঠিক মতো পড়বেন। 500টা ধারার শিরোনাম, 500 ধারার ভিতরে বাহিরে কীভাবে প্রশ্ন হতে পারে এগুলোই পড়বেন, এবং এগুলো আপনি খুব যত্ন সহকারে পড়তে হবে, তাহলে আপনি 50% মার্ক পাবেন। আর যখন এই 500 ধারা পড়তে যাবেন তখন এদিক ওদিক আরও কিছু ধারা অটোমেটিকলি পড়া হয়ে যায়, তখন কী হয়ে যায়, তখন 50টা প্লাস হয়ে যায়, অর্থাৎ আপনি পাস। তখন আপনি অটোমেটিকলি কিন্তু আপনার পড়া হয়ে যাবে, তখন এই 500-র মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, তখন অটোমেটিকলি আপনার 500 পড়তে গেলে অটোমেটিকলি 600 হয়ে যায়, অটোমেটিকলি হয়। তো সেটাই বলতেছিলাম, ওই 500 ধারার কথা বলতেছি। আর যেটা আমাদের ইউনুস ভাই বলছে যে আমরা কীভাবে 1 ঘন্টার সময়টাকে কন্ট্রোল করব পরীক্ষা সেন্টারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অনেক ভালো স্টুডেন্ট হন, অনেক পড়ে গেছেন, সব আপনার কমন, কিন্তু 1 ঘন্টাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনি পরীক্ষার যে এমসিকিউ যে 50 মার্ক নিয়ে পাস করার কথা সেখানে সম্ভব হবে না। এটা একটা বিষয়। তো আমি যতটুকু বুঝি বা আমি বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে যেটা বলছিলাম, তারা হয়তো আমার পরামর্শ হয়তো শুনছে, এবং তারা খুব ভালো স্টুডেন্ট সবাই ছিল না, কিছু কিছু স্টুডেন্ট খুব মাঝারি ধরনের ছিল। হয়তো আমাদের যারা বিইউবিটির স্টুডেন্ট, নাম বলতেছি না, আমাদের সব তো আমাদের বিইউবিটিরই ছিল, এবং অন্য ভার্সিটি বলতে জাতীয় ভার্সিটির কয়েকজন ছিল, তারা মাঝারি মানের স্টুডেন্ট ছিল। তো তাদেরকে আমি বলতেছিলাম, সবসময় বলি তাদেরকে, সবসময় বলতাম আপনারা যখন কোশ্চিনটা হাতে পাবেন, এই কোশ্চিনটা হাতে পাওয়ার পর মাহবুব ভাই আপনারা পরে অ্যান্সার দিচ্ছি, আমি কন্ট্রোল করবো কীভাবে 1 ঘন্টা ওইটা বলতেছি। কোশ্চিনটা হাতে পাওয়ার পর আপনারা অনেকে কি করেন যে 1 থেকে 100 পর্যন্ত একবার রিভিশন দিয়ে দেখি কী কী প্রশ্ন পারবো। এই রিভিশন দিতে গিয়ে আপনার অনেকগুলো সময় নষ্ট হয়ে যায়। 1 থেকে 100 পর্যন্ত যদি আপনি মোটামুটি রিভিশন দেন 10 মিনিট, তাহলে আপনার 10 মিনিটের সময় চলে যায়। আচ্ছা, আর এমনিতেই আপনার 1 ঘন্টার মধ্যে 5-7 মিনিট সময় এমনিতেই ওয়েস্ট হয়ে যায়, এটা একটা বিষয়। তো আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে, আপনাদের প্রথম যে কাজটা হবে সেই কাজটা কি কাজ, যে 1 নাম্বার কোশ্চেনটা যখন পড়বেন, এর আগের কাজ কিন্তু আমি বলছি এর আগের ভিডিওতে ক্লাসে, যে আপনারা কোশ্চিন পাওয়ার সঙ্গে প্রথম কাজ হচ্ছে সেট কোড মিশাবেন। কোশ্চিন পাওয়ার প্রথম কাজ হচ্ছে আপনার সেট কোডটা অবশ্যই পূরণ করতে হবে, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ যেগুলো আসবে পর্যায়ক্রমে, আপনার 1 নাম্বার কোশ্চিন থেকে শুরু করবেন। 1 নাম্বার প্রশ্ন যদি পারেন তাহলে 1 নাম্বার বৃত্ত ভরাট করবেন, তারপরে যদি 2 নাম্বার পারেন বৃত্ত ভরাট করবেন, 3 নাম্বার 4 নাম্বার পারতেছেন না আপনি স্কিপ করে 5 নাম্বারে চলে যাবেন। 5 নাম্বার পারেন তার সুন্দর করে 5-এর সাথে উত্তরপত্র যখন 5 হয়
সেটা মিশাই দেবেন, বৃত্তভাট করবেন। এভাবে 6, 7 পারেন না 8-এ চলে যাবেন, 9, 10 পারেন না 11-তে যাবেন, 12, 13 পারেন না 14-তে চলে যাবেন, 15 পারেন না 16-তে যাবেন, 16 পারেন না 17-তে যাবেন। এইভাবে আপনার পর্যায়ক্রমে যেগুলো আপনি পারেন, মানে কি, যেগুলো 100% কনফিউজ নাই, সেই প্রশ্নগুলো সবগুলোই দাগায় যাবে। এটা 1 নাম্বার আমার সাজেশন। আরেকটা হচ্ছে, এর মাঝে যদি কোনো বড় প্রশ্ন পান, যে বড় প্রশ্ন আসছে, এই বড় প্রশ্নটা স্কিপ করে যাবেন। বড় প্রশ্নের অ্যান্সার করার দরকার নেই এখন। প্রথম ধাপে বড় প্রশ্নের অ্যান্সার করবেন না এমসিকিউতে। প্রথম ধাপে বড় প্রশ্নের অ্যান্সার করার দরকার নেই। আপনি যেগুলো ছোট ছোট প্রশ্ন, যেগুলো 100-তে 100 রাইট, সেগুলো আপনারা 1 থেকে 100 পর্যন্ত যাবেন, দেখেন সেখানে আপনার প্রায় 30 থেকে 40টা প্রশ্ন আপনার হয়ে গেছে। সেখানে 30 থেকে 40টা প্রশ্ন অ্যান্সার ওকে। তাহলে দেখেন, আপনি এভারেজে যদি একটা স্টুডেন্ট হন, এভারেজ স্টুডেন্ট কারা, এর সংজ্ঞাটা আগে দিছি, তারাই আছে এভারেজ স্টুডেন্ট। এই এভারেজ স্টুডেন্ট যদি হন, তাহলে আপনি 40টা পারবেন ওখান থেকে। এবার কাজ শেষ হয়ে গেল, আপনার তো এখনো 5 নাম্বার আসেনি। এরপর আবার যেগুলো আপনি পারতেছিলেন না, যেগুলো একটু সহজ পারতেছিলেন না, তাদের মধ্যে সহজ। কীরকম সহজ? 4টা তো অপশন থাকে, এর মধ্যে আপনি মনে করতেছেন এই 2টা তো হবেই না, বাকি 2টা হবে। এই 2টা তো হবেই না, বাকি 2টা হতে পারে। কারণ ওই 2টার মধ্যে কনফিউজ আপনার, এইরকম প্রশ্নগুলো এবার দাগাবেন। এরকম প্রশ্ন আপনি 20টা দাগালেন, এই 20টা দাগালে আপনার 20টার মধ্যে 10টা অবশ্যই হবে। 20টার মধ্যে 10টা অবশ্যই হবে। তাহলে আপনার কত মার্ক হয়ে গেল? 40-এর 10-এ 50 হয়ে গেছে। আর 10টা ভুল করছেন, নেগেটিভ মার্ক আসবে আবার 10টার জন্য 2.5 মার্ক, তা 2.5 মার্ক চলে গেল। তাহলে 47.50 পেয়ে গেছেন। এইভাবে আপনি সময়টা করে আবার 100 পর্যন্ত গেলেন, আবার 100 পর্যন্ত যাবেন। যাওয়ার পর এইবার যাবেন বড় বড় প্রশ্ন, যেগুলো আপনি পারেন। বড় প্রশ্ন ধরেন নাই, এবার বড় প্রশ্ন ধরবেন। বড় প্রশ্নগুলো পড়ে দেখবেন, বুঝে শুনে অ্যান্সার সহজ, তখন আপনি দাগাবেন। আর যদি না পারেন, তাহলে আপনি স্কিপ করে চলে যাবেন, মাথায় প্যারা নেওয়া যাবে না। তারপরে প্রশ্ন এইভাবে দাগান। আমি বলতেছি, এইভাবে দাগালে অবশ্যই যারা আমরা মাঝারি ধরনের স্টুডেন্ট, তারা অবশ্যই ইনশাল্লাহ পাস করব। এটা আমার সাজেশন, আমি এভাবে বলি। মানুষ, আমাদের পরিচিত ভাই, বড় ভাই, ছোট ভাই, সবাইকে আমি বলতাম। তো এভাবে অনেকে পাস করছে এবার, যা দেখছি। যাই হোক, এটা হচ্ছে আপনার 1 ঘন্টা এভাবে কন্ট্রোল করবেন। আর ডানে বামে তাকানোর সুযোগ দেখে লাভ নেই, কারণ আপনার পাশের যে স্টুডেন্টটা দাগে, আপনি দেখে যে দাগাবেন, সে কি সঠিক দাগাচ্ছে, সেটা একটু কনফিউজ। তার দাগানোর বিষয়টা আপনাকে দাগাইতে হবে। অন্যের দেখে দাগানে হয়তো 2-1জন ভালো পারে, যেটা পরিচিতর মাঝে, যে সে যে পরিচিত হয়, যে তাকে আমরা আগ থেকেই চিনি, সে ভালো স্টুডেন্ট, তখন সেটা সম্ভব। হ্যাঁ, আদারওয়াইজ অন্যের দেখে পাস করাটা খুব কঠিন হয়ে যায়। এটা একটা বিষয়। এবার নান্না ভাই যে প্রশ্নটা বলছে, যে বিগত 12, 13, 15 সালের মডেল টেস্ট পরীক্ষা দিয়ে শতভাগ সঠিক উত্তর দিতে পেরেছি। 17 সালে পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা দিতে 80টি সঠিক উত্তর দিতে। আচ্ছা, ঠিক আছে নান্না ভাই, ঠিক আছে, আপনার কথাটা সত্য, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, এই যে বিগত সনে যে প্রশ্নগুলো আজকে মনে পড়া হবে না, ঠিক আছে, আজকে এইটাই আমরা পড়ি। তাহলে আমি যেটা বলতেছিলাম, বিগত সালের যে প্রশ্নগুলো পড়বেন, শুধু প্রশ্ন না, প্রাথমিকভাবে আপনার প্রশ্ন পড়তে হবে, এরপরে ধারায় পড়তে হবে, ধারার ভিতরে কি সেটাও জানতে হবে, বিগত সালের সব কিছু ডিটেল জানতে হবে, তারাই মাঝারি স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে। তো ধারায় ঠেকে যাই, নান্না ভাই বলতেছিল, ধারায় ঠেকে যাওয়ার বিষয়টা খুব সহজ সমাধান। আপনার ইম্পর্টেন্ট ধারাগুলো প্রতিদিন রিভিশন দেবেন। প্রতিদিন আপনি যদি প্রতিদিন রিভিশন দেন, ডাকাতির সংজ্ঞা 391, ডাকাতির সংজ্ঞা 391, এভাবে 60 দিন যদি রিভিশন দেন,
সেই ধারাটা ভুলে যেতে একটু সময় লাগে। সেই ধারাটা ভুলে যেতে একটু সময় লাগে। রিভিশনটা কন্টিনিউ করতে হবে, রিভিশনের কোনো বিকল্প নেই। মাঝারি স্টুডেন্টের প্রধান কাজ হচ্ছে রিভিশন দেওয়া। মাঝারি স্টুডেন্ট যারা, তাদের প্রধান কাজ হচ্ছে রিভিশন দেওয়া। আপনারা রিভিশন দিয়ে দেবেন। আচ্ছা, আমাদের সলমান ভাই মনে প্রথম পরীক্ষা দেবে, উনি বলছে যে স্যাট কোড কি সবার একই থাকবে? না, স্যাট কোড 1, 2, 3, 4 করে থাকে। আপনার পাশের জন একটা পাবে, এক পালে আপনাকে 2 বা 3 বা 4 দিয়ে দিবে। একই রকম স্যাট কোড দেয় না। তো আমরা তো জানি প্রশ্ন কিন্তু সবার একই থাকে, একটু টেকনিক্যালি আমরা যেটা এলোমেলো থাকে প্রশ্নগুলো, এই আর কিছু না। আচ্ছা, আমাদের আরেক ভাই বলছে স্যার লিখিত জন্য কি করব? রোল বাংলা ইংলিশে যেটাই লেখেন কোনো সমস্যা নেই ইলিয়াস ভাই। রোল বাংলা ইংলিশ যেটাতে লেখেন কোনো সমস্যা হবে না। বৃত্ত ঠিক মতন ভরাট করতেছেন কি না এটা, কারণ কম্পিউটার আপনার বৃত্ত পড়বে, উপরে লেখাটা পড়বে না, বৃত্তটা পড়বে। তো আমি নিজেই বাংলায় লিখছিলাম, তো এটা কোনো বিষয় না। আর আমাদের এক ভাই বলছে লিখিত পরীক্ষার জন্য কি করব? লিখিত পরীক্ষার জন্য তো পড়াশোনা কম করতে হয়, তবে গতবার থেকে যে প্রশ্নগুলো চেঞ্জ হয়ে গেছে ধরন, সেক্ষেত্রে পড়াশোনা আপনাকে পিরিলির মতোই করতে হবে। আপনার নিজের কনসেপ্ট থেকে প্রশ্ন অ্যান্সার করতে হবে, এখানে হুবহু লেখার কোনো বিষয় না। তবে 50% আপনার থিওরি আসবে, 50% আপনার প্রবলেমেটিক আসবে। সেই প্রবলেমটা ড্রাফটিং আকারেও থাকতে পারে বা এমনি প্রবলেমও হতে পারে। যেটা বলতেছিলাম, তাহলে আপনারা লিখিতর জন্য যেটা করবেন, যারা লিখিত পরীক্ষা দেবেন তাদের বিষয়টা হচ্ছে আপনারা যে ইম্পর্টেন্ট ধারাগুলোর কনসেপ্টটা ক্লিয়ার করবেন। ব্যাখ্যা থাকে, এক্সপ্লেনেশন থাকে ধারাগুলো, ওইগুলো পড়বেন। এক্সেপশন ব্যতিক্রম থাকে সেগুলো পড়বেন। ইলাস্ট্রেশন থাকে, উদাহরণ থাকে, সেগুলো পড়বেন। এবং মূল যে ধারাগুলো, সেই ধারাগুলো পড়লেই যথেষ্ট। তো এটা সম্ভব পাশ করা। লিখিত পরীক্ষায় একটু টেকনিক্যালি পড়লেই সম্ভব, সহজ সিলেবাসটা। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তো এভাবেই যদি আপনারা পড়েন তাহলে আমার মনে হয় পাশ করা সম্ভব। তো আমরা এভাবে পড়ার চেষ্টা করব। আর আপনাদেরকে আমি যেটা হোমওয়ার্ক দিই, আপনার রেগুলার হোমওয়ার্কটা দিয়েন। আপনারা যদি রেগুলার হোমওয়ার্কটা দেন, আমি তো খুব দ্রুত সিলেবাস আপনাদের শেষ করে দেব। শেষ করে দেওয়ার পর যেটা করতে চেয়েছিলাম, যে সাল ওয়াইজ অর্থাৎ 2012 সালের কোশ্চিনটা ধরে এবং ভিতরে কি কি বিষয় আলোচনা করা আছে, ধারাগুলো যেগুলো প্রশ্ন আসছে, সেই হিসেবে প্রত্যেকটা সালে আমরা শেষ করতে চেয়েছিলাম। যদি আপনারা কি করেন, যে 12 সালের যে আজকে লাস্ট ডেট ছিল আপনার জমা দেওয়ার, অনেকে দেয়নি, এভাবে আমরা প্রত্যেকটা সাল নিয়ে আমরা আলোচনা করব। শুধু প্রশ্ন না, ওই ধারার ভিতরে কি আছে, কিভাবে প্রশ্ন আসতে পারে, এভাবে 5টা সনের আমরা পরীক্ষার প্রশ্ন সলিউশন করব। এটা একটা। তারপরে এটা সমাধান করার পরে জুডিশিয়ারির যে প্রশ্নগুলো, সেগুলো সমাধানে যাব। তো এভাবে আপনারা পড়েন, ইনশাল্লাহ আমার মনে হয় এভাবে পড়লেই আপনাদের প্রস্তুতি ভালো থাকবে, ভালো হবে পরীক্ষা। ইনশাল্লাহ আমরা আশা করি পাশ করব। সব ক্ষেত্রেই আপনাদের আস্থা থাকতে হবে যে আমি পাস করব, এই আস্থাটা আপনার কাছে থাকতে হবে। তো ঠিক আছে, আমরা অলরেডি অনেক সময় নষ্ট করে ফেলছি। প্রশ্ন রিপিট হয়, খুব বেশি হয় না, কিন্তু রিপিট হয়। আচ্ছা, ওকে। তো আমরা গত ক্লাসে যে জিনিসটা পড়ছিলাম, সেটা পড়ছিলাম হুলিয়া জারি সংক্রান্ত একটা বিষয়।
এই হুলিয়া জারি থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসে। তো এখানে 3টা ধারার বিষয় আলোচনা করা আছে, একটা আপনার 87, 88 আর 89। যেহেতু আমরা এটা পড়ছি অলরেডি, তো এখান থেকে আপনাদের একটা প্রশ্ন করি, এরপরে আমরা নতুনে যাব। আপনার অ্যান্সারটা দেবেন, যদি কোনো ব্যক্তির কাছে অন্য ব্যক্তির সম্পত্তি থাকে, ক্রয় করার সময় উক্ত সম্পত্তি কি ক্রয় করা যাবে কি যাবে না? ক্রয় করার সময় উক্ত সম্পত্তি ক্রয় করা যাবে কি যাবে না? আচ্ছা, আপনারা অ্যান্সার দিচ্ছেন কিনা জানি না, আমার এখানে তো অ্যান্সার শো করতেছে না। হ্যাঁ, যাবে, ক্রয় করা যাবে, যাবে। হ্যাঁ, যদি ক্রয় করা যায়, তো অন্যের সম্পত্তিও ক্রয় করে পারবে, করতে যাবে। ইলিয়াস ভাই, যাবে, ক্রয় করা যাবে, ক্রয় করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এটা সেকশন 88, সেকশন 88 একটু রিপিট করতেছি। ক্রয় করার পর কি করবে? ক্রয় করার পর নিয়ে যাবে। যাওয়ার পর যে প্রকৃত ব্যক্তির যে সম্পত্তি, ওটা সেই ব্যক্তি আদালতের কাছে গিয়ে সেটা দাবি করবে। 6 মাসের মধ্যে দাবি করতে হবে। 6 মাসের মধ্যে যদি দাবি করি, আদালত যেমন ইচ্ছা হয় তাহলে দিয়ে দিতে পারে। আর যদি না দেয়, তাহলে পরবর্তী 1 বছরের মধ্যে সেটা আমরা আবার দেওয়ানি আদালতে মামলা করব। এটা একটা বিষয় ছিল। তো আজকে আমরা একটা ধারা পড়ব, যেহেতু সময় আমাদের নাই বেশি। সেই ধারাটা দেখেন, 144 ধারা। চলে যাই তাহলে, একটা ধারায় পড়ব। হ্যাঁ, তাও ঠিক আছে। তাহলে আমরা আজকে তাহলে প্রশ্নই করি, বিগত সালের প্রশ্ন থেকেই। আজকে ধারা তাহলে পড়তেছি না, আগামীকাল থেকে পড়ব। আমি যে প্রশ্ন করবো, আপনার কমেন্টসে অ্যান্সার দিন। প্রথমত যে প্রশ্নটা হচ্ছে, বিগত সালের প্রশ্ন থেকে আমি প্রশ্ন করতেছি। আপনারা বলেন, ফৌজদারি কার্যবিধি তফসিল কয়টা আছে? ফৌজদারি কার্যবিধি তফসিল কয়টি আছে? ফৌজদারি কার্যবিধি তফসিল কয়টি আছে? 5টি আছে। বিপিন দাস ভাই বলছে 5টি, মেহেদি হাসান বলছে ভাই 4টি। না ভাই, 5টি অ্যান্সার দিতে হবে। 5টি আছে, তফসিল 5টি আছে। বিপিন দাস ভাই রাইট। এখন প্রশ্ন হলো, 4টি হবে না, 5টি হবে। হালিম ভাই, 5টি হবে। একটি বাতিল, কিন্তু আমরা 5টি বলবো। একটি বাতিল যদিও, আমরা তবু 5টি বলবো। আচ্ছা, ওকে। এখন প্রশ্ন হলো, আপনারা যেটা বলবেন, শর্টকাট প্রশ্ন করি, বড় প্রশ্ন করতে হবে না। কমপ্লেইন্টের সংজ্ঞা কোথায় আছে? কমপ্লেইন্টের সংজ্ঞা কোথায় আছে? কমপ্লেইন্ট এর সংজ্ঞা কোথায় আছে? কমপ্লেইন্ট এর সংজ্ঞা কোথায় আছে? একটু তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমরা। কমপ্লেইন্ট এর সংজ্ঞা কোথায় আছে? এরপরের প্রশ্ন হলো, অনুসন্ধান ইনকোয়ারির সংজ্ঞা কোথায় দেওয়া আছে?
ইনভেস্টিগেশনের সংজ্ঞা কোথায় দেওয়া আছে? ইনভেস্টিগেশনের সংজ্ঞা কোথায় দেওয়া আছে? দ্বিতীয় তফসিল তো নেই ভাই, রনি ভাই, দ্বিতীয় তফসিলে তো নেই। ইলিয়াস ভাই বলছে 4 নাম্বার ধারায় আছে। 4-এর ধারায় স্পেসিফিক বলতে হবে। 4-এর কোথায়? 4-এর কমপ্লেইন্টের সঙ্গে কোথায় বলা আছে? না, নান্না ভাই 1-এর সিতে নাই। 1-এর সিতে চার্জের সংজ্ঞা দেওয়া আছে। কমপ্লেইন্টের সংজ্ঞা আইএ নেই, আইওতে নেই, আইএ কোনো সংজ্ঞা নেই। কমপ্লেইন্টের সংজ্ঞা বলা আছে আইএ না। ঠোতে যেটা বলা আছে ইনকোয়ারি। হ্যাঁ, সারিয়ারটা হয়েছে এইসে আছে, সারিয়ারটা ঠিক আছে, এইসে আছে। আচ্ছা, হ্যাঁ, ঠোঁটতে আছে, এটা আপনার হচ্ছে ইনকোয়ারি এবং তদন্ত। ইনকোয়ারি এবং তদন্ত ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ এইস ঠিক আছে। আকিব ভাই, আদিব ভাই, আদিব ভাই, আচ্ছা আদিব ভাই আপনার নামটা তো মনে আছে। শাহরিয়ার কে, কে কি? হ্যাঁ ঠিক আছে, কে আছে, কে এবং এল ঠিক আছে। ওকে, এরপরে বলেন যে পাবলিক প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞা কোথায় আছে? হ্যাঁ বিদ্যুৎ ভাই ঠিক আছে, পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞা কি আছে, কোথায় আছে? পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞা কোথায় আছে? ফৌজদারি কার্যবিধিতে টিতে আছে। হ্যাঁ ঠিক আছে আদিব ভাই, ফৌজদারি কার্যবিধির কত ধারায় ফৌজদারি আদালতের শ্রেণীবিন্যাস আছে? ফৌজদারি কার্যবিধির কত ধারায় ফৌজদারি, হ্যাঁ বিদ্যুৎ ভাই আপনারটা ঠিক আছে। আমি বলতেছিলাম হ্যাঁ 6 নাম্বার ধারায়। রনি ভাই, বিপিন দাস ভাই ঠিক আছে। তারপরে শাহরিয়ার আপনারটা আগে ঠিক আছে। আদিব ভাই ঠিক আছে, ঠিক আছে। তাহলে ফৌজদারি আদালত কয় ধরনের? ফৌজদারি আদালত কত ধরনের? ফৌজদারি আদালত কত ধরনের? না, ফৌজদারি আদালত কত ধরনের? 2 ধরনের। মেহেদি ভাই ঠিক আছে, ধন্যবাদ। ফৌজদারি আদালত 2 ধরনের। কত সনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদের সৃষ্টি হয়? কত সনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদের সৃষ্টি হয়? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে একটা পদ ক্রিয়েট হয়েছে কত সনে? হ্যাঁ 7 সালে ঠিক আছে বিপিন দাস ভাই, 7 সালে, 2007 সালে। আচ্ছা ওকে। প্রত্যেকটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদের নাম কি? নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদের নাম কি? নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদের নাম কি? হ্যাঁ মাছধরাজের মামলা ঠিক আছে। তুলিয়াপু 2007 ঠিক আছে। তারপরে ডিসি ওকে, ধন্যবাদ। SM হাসিবুল হাসান ভাই ধন্যবাদ। ডিসি হবে, আচ্ছা ডিসি হবে জেলা ম্যাজিস্ট্রেট। রনি ভাই আপনার রাইট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়রা কখনোই না, চিফ জুডিশিয়াল না, নান্না ভাই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রধান হচ্ছে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রধান হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিসি। এখন বলেন দায়রা আদালতে কয় স্তরের বিচারক থাকে? দায়রা আদালতে কয় স্তরের বিচারক থাকে? হ্যাঁ বিদ্যুৎ ভাই ঠিক আছে, জেলা ম্যাজিস্ট্রেট হালিম ভাই ঠিক আছে, রনি ভাই ঠিক আছে। প্রশ্ন ছিল দায়রা আদালতে কয় স্তরের বিচারক থাকে? হ্যাঁ নান্না ভাই ডিসি। জেলা ম্যাজিস্ট্রেট বললে চলবে।
তিন স্তরে, ঠিক আছে, 3 স্তরে। ফৌজদারি আদালতের সর্বোচ্চ বিচারকের নাম কি? ফৌজদারি আদালতের সর্বোচ্চ বিচারকের নাম কি? না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না। ফৌজদারি আদালতের সর্বোচ্চ বিচারকের নাম কি? ফৌজদারি আদালতের সর্বোচ্চ বিচারকের নাম দায়রা জজ। রনি ভাইটা ঠিক আছে, সেশন জাজ, বিপেন দাস ঠিক আছে, হালিম ভাই দায়রা জজ, নান্না ভাই দায়রা জাজ, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এরপরে চলে যান ম্যাজিস্ট্রেটের পদে, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট পদে কে নিয়োগ দান করেন? বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট পদে কে নিয়োগ দান করেন? বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট পদে কে নিয়োগ দান করেন? সেশন না, গভর্নমেন্ট না, প্রেসিডেন্ট নিয়োগ করেন। ধন্যবাদ আহসান ভাই। হাসিবুলেরটা হয়নি, গভর্নমেন্ট হবে না, প্রেসিডেন্ট হবে, প্রেসিডেন্ট হবে। আচ্ছা, আমরা তো জাস্টিস অফ পিস রাষ্ট্রপতি হবে, হালিম ভাই, ওকে, ধন্যবাদ। নান্না ভাই রাষ্ট্রপতি, আদিব ভাইও বলতেছে রাষ্ট্রপতি। জুডিশিয়া থেকে প্রেসিডেন্ট নিয়োগ দিবে, ওকে। আমি একটা প্রশ্ন করতে, এক্স অফিসিও ভাবে জাস্টিস অফ পিস, এক্স অফিসিও ভাবে জাস্টিস অফ পিস কত নম্বর ধারাতে আছে? এক্স অফিসিও ভাবে জাস্টিস অফ পিস কত নম্বর ধারাতে আছে? এক্স অফিসিও ভাবে জাস্টিস অফ পিস কত নম্বর ধারাতে আছে? হাসান ভাই বলছে 25 নম্বর ধারায় সঠিক আনসার আছে। হাসান ভাইয়ের অ্যান্সারটা সঠিক। এক্স অফিসিও হলে শুধুমাত্র 25 হবে, এক্স অফিসিও হলে শুধুমাত্র 25 হবে। আচ্ছা, এক্স অফিসিও হলে শুধুমাত্র 25 হবে। হাসিবুল ভাই শুধুমাত্র 25 হবে। রুবেল ভাই ঠিক আছে, মেহেদি ভাই হবে না। মেহেদি ভাই আপনাকে ভালো করে একটু পড়তে হবে। 25 হবে। বিদ্যুৎ ভাই 25, সালিম ভাই 25, নান্না ভাই ওকে, ধন্যবাদ। এরপরে দেখেন আমরা 29-এর সি নামে একটা ধারা পড়ছি। এই ধারার বিশেষ ক্ষমতা বলে, 29-এর সির বিশেষ ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট কত বছর পর্যন্ত শাস্তি দিতে পারে? 29-এর সি ধারার ক্ষমতা বলে কোন ম্যাজিস্ট্রেট কত বছর পর্যন্ত শাস্তি দিতে পারে? ধন্যবাদ হালিম ভাই 7 বছর, আহসান ভাই 7 বছর, রনি ভাই 7 বছর। কত নং ধারাতে বলা আছে? বিদ্যুৎ ভাই ঠিক আছে, হাসিবুল ভাই ঠিক আছে, কত নং ধারাতে বলা আছে? না, আদিব ভাই 10 বছর না, 10 বছর হবেন না, 7 বছর হবে। রুবেল ভাই 7 বছর হবে, বিপিন দাস 7 বছর হবে। প্রকাশনীর নাম্বারটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। আমার মেসেঞ্জারে একটু নক দিয়েন, জাহিদ ভাই মেসেঞ্জারে একটু নক দিয়েন। আচ্ছা, ধন্যবাদ তুলি আপু। 33-এর এ হবে। ইলিয়াস ভাই ভুল হচ্ছে, 7 বছর হবে। আচ্ছা ওকে। এরপরের প্রশ্ন হলো দায়রা আদালতের যুগ্ম দায়রা বিচারকও যদি বলি, যুগ্ম দায়রা জাজ কত বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারে? যুগ্ম দায়রা জাজ কত বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করে? রনি ভাই 10 বছর, ঠিক আছে, রাইট অ্যান্সার। আহসান ভাই রাইট, হাসিবুল ঠিক আছে, মেহেদি ভাই ঠিক আছে, ওকে।
এখন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কত বছর পর্যন্ত জেল প্রদান করতে পারেন? হ্যাঁ, হালিম ভাই, আদিব ভাই, বিদ্যুৎ ভাই, ঠিক আছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত বছর পর্যন্ত জেল প্রদান করতে পারেন? 5 বছর। বিপিন দাস ভাই, ঠিক আছে, 5 বছর। আদিব ভাইও 5 বছর, ওকে। ওকে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কত টাকা জরিমানা ধার্য করতে পারেন? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কত টাকা ধার্য করতে পারেন? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কত টাকা ধার্য করতে পারেন? হ্যাঁ, ঠিক আছে, 10,000 টাকা। রনি ভাই, বিপিন দাস ভাই, মেহেদি ভাই, হাসান ভাই 10,000 টাকা, ঠিক আছে। নান্না ভাইয়ের, ইলিয়াস ভাইয়ের প্রস্তুতি খুব খারাপ মনে হচ্ছে, ওকে। আচ্ছা, আমরা আর বেশিক্ষণ পড়ব না। তো দেখেন, আজকে যারা 2012 সাল তো দেশেই, ঠিক আছে, ওকে। আজকে থেকে অর্থাৎ আগামী 8-9 এই 2 দিনের মধ্যে আপনারা 2013 সালে যে পরীক্ষাটা হয়েছিল বার কাউন্সিলের, সেই প্রশ্নের অ্যান্সারটা, প্রশ্নগুলো লিখে আমার মেসেঞ্জারে আপনার বা হোয়াটসঅ্যাপে, আমার যেহেতু এই পেজে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে আপনার নাম দিতে, এই জমা দেবেন। তাহলে কোন কোন দেবেন? 2013 সালের 100টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবেন। সময় দিলাম হচ্ছে আপনাদের বেসিক্যালি 2 দিন। যদি কষ্ট হয়ে যায় আপনারা 25টা করে দেন, 4 দিনে দেন। যদি কষ্ট হয় 2013 সালের, রনি ভাই আপনি একটু দিয়েন, হ্যাঁ, আপনি একটু দিয়েন। তাহলে হচ্ছে আপনারা যারা দিচ্ছেন তাদেরকে আমি মনে করি এরা রেগুলার শুনতেছে, দেখতেছে এবং বার কাউন্সিল পাস করার জন্য ইচ্ছা প্রকাশ করতেছে। বাকিরা ইচ্ছা প্রকাশ করতেছে না। তো মেহেদি, আমাদের SM মেহেদি হাসান ভাই, আপনাদের কাজ এটা, আপনি দিয়ে দিবেন। মেহেদি হাসান ভাই আপনি দিবেন। মেহেদি হাসান দুটো আছে, একটা SM মেহেদি হাসান আর এটা হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান ভাই, আপনারা দিবেন। আর হালিম ভাই আপনারাও দিয়েন, আপনারা সবাই দিয়েন। কারণ হচ্ছে এটা তো আমরা পাস করার জন্য এত রাত পর্যন্ত জেগে আছি। আমি কিন্তু স্টুডেন্ট লাইফে এত রাত পর্যন্ত জাগিনি। স্টুডেন্ট লাইফে আমি 10টার মধ্যে ঘুমাইতাম এবং উঠতাম ফজরের নামাজের আগেই। তো যা হোক, এখন হ্যাবিট হয়ে যাচ্ছে 12টা পর্যন্ত জাগার। ঘুমাইতে ঘুমাইতে তো আপনার 11টা 1টা বেজে যাবে, আবার কিছুক্ষণ পর আবার চিয়ারি খাইতে উঠতে হবে। তো আপনার একটু কষ্ট করে হলো, যদি আপনাদের একই দিনে কষ্ট হয় তাহলে আপনার প্রতিদিন 25টা করে জমা দেন, বা 4 দিনের লেখে 4 দিনে লেখে 4 দিনে লিখতে হবে। একদিনে 100 লেখা যাবে না। একদিন 100 লিখলে আপনি পড়ে লিখলেন না, না বুঝে লিখলেন। একদিনে যদি আপনি 100টা প্রশ্নের অ্যান্সার লেখেন তাহলে আপনি পড়ে লিখলেন না। আমি আপনাদের লেখাচ্ছি কেন, বুঝিয়ে পড়ে জেনে অ্যান্সারটা লিখতে হবে। এই জন্য 25টা করে লিখবেন, প্রতিদিন 25টা করে। মজনু ভাই আপনাদের ভবিষ্যৎ তো উজ্জ্বল, আপনাদের ভবিষ্যৎ তো উজ্জ্বল। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, উত্তর সহ দিবেন, উত্তর সহ, উত্তর সহ। হ্যাঁ রনি ভাই আপনি দিয়েছেন উত্তর সহ, ঠিক আছে। হ্যাঁ 25টা করে দেন, 25টা আবার প্রতিদিন দিবেন, 25টা প্রতিদিন দিয়ে দেবেন। লাইফে শুরু হওয়ার আগেই নাম লেখে এই 25টা দিয়ে দিবেন। বিগত সালের 13টা প্রশ্ন। আমি দেখি, আমি কিন্তু মাঝারি ধরনের স্টুডেন্টের কথা বলতেছি। আমার এখানে খুব ভালো স্টুডেন্ট ক্লাসে যদি ঢুকে, ক্লাস বলবো না, এটা আমরা ডিসকাশনও বলতে পারি।
যারা ভালো স্টুডেন্ট তারা যদি আসে তারা বিরক্তি ফিল করবে, কারণ একই কথা বারবার রিপিট করি। তো যারা মাঝারি ধরনের স্টুডেন্ট তাদের জন্য বলতেছি, আপনার প্রতিদিন 25টা করে দেবেন, প্রতিদিন দিতে হবে কিন্তু। আর আপনারা, আমি বলছি আপনার আমার হোয়াটসঅ্যাপে দিয়েন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো পেজে পাবেন ইজিলি, ওইখানে দিয়ে দিন। আপনার মেসেঞ্জারে হয়তো আপনার যোগাযোগ নাও করতে পারেন, আর মেসেঞ্জারে যোগাযোগ করলে আমার নামটা দিয়েই মেসেঞ্জারে সার্চ দিবেন, চলে আসবে। মঈনুদ্দিন মুন্না দিলেও চলবে, অথবা প্রফেশনাল ল একাডেমি, এইখানে মেসেঞ্জারে সার্চ দিলে এটাও দিতে আসবে। তো ঠিক আছে, আজকে আর আমরা পড়াশোনা না করলাম, আজকে এখানেই শেষ। আগামীকাল থেকে পড়বো। তবে আপনাদের কাছে আমার যে রিকোয়েস্ট ছিল, প্রতিদিন 25টা করে 2013 সাল, যেহেতু 12 সালটা আমি ক্লোজ করে দিয়েছি, সেটা 13 সাল থেকে শুরু। না, লাইভটা আপাতত 11টায় থাকবে, যেহেতু তারাবির নামাজ আছে তো। আর এর আগে আমার একটা পড়াশোনার বেজ আছে, তো এই জন্যই রাত 11টায় থাক। আমরা একটু কম সময় দরকার হলে পড়বো, 45 মিনিট বা 40 মিনিট করেই পড়বো। আর ঈদের পর অর্থাৎ রমজানের পর আমরা 10:30টায় স্টার্ট করব, কারণ ঘুমাইতে হবে 11:30টার মধ্যে, নাহলে বাকি দিনটা ভালো যায় না আর কি, বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত থাকতে হয়। তো ঠিক আছে, আমরা আজকে এখানে রাখি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, এবং নিয়মিত রেগুলার রিভিশন দিয়ে পড়াশোনা করিয়েন। রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।